experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। রাগে গজগজ করে নিজের ভাইয়ের দিকে তাকালেন ওয়াসিফা সুলতান। তবে সবাইকে চমকে দিয়ে সহসা উঠে দাঁড়ালো বেগম। তার চেয়ে দ্বিগুণ উচ্চস্বরে বলল, সামান্য মেয়ে মানুষের জন্যই পৃথিবীর আলো দেখতে পেরেছেন, এ নিয়ে কোনো ভাষণ দিতে চাই না আমি। সেই ইচ্ছে বা প্রয়াস কোনোটাই নেই আমার। গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। তবে সম্রাজ্ঞীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা শিখে নেন, প্রয়োজন পড়বে। না হলে দ্রুতই কারাগারের দেওয়ালের ফাটল গুনতে হবে। সম্রাজ্ঞীর সঙ্গে কথা বলার জন্য করা নিয়ম আছে এই সাম্রাজ্যে, জানেন না বোধ হয়? তুমি কি আমাকে অপমান করছো? না, সাবধান করছি, পরে যেন পস্তাতে না হয়। গর্জে উঠল রাগে হাদিদ। ওয়াসিফা সুলতানের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলল, বুবু, তুই কিছু বলছিস না কেন? শুনছিস না তোর ছেলের বউ আমাকে কিভাবে কথা শোনাচ্ছে? ও তো মিথ্যা কিছু বলেনি, তোর কথা বলার ধরন পরিবর্তন করা উচিত। ওয়াসিফা সুলতানের শক্ত কণ্ঠে আরো রাগান্বিত হয়ে পড়ল হাদিদ। হন হন করে বেরিয়ে গেল কামড়ে ছেড়ে। হাফ ছেড়ে বাঁচল তানহা। এই মামা নামক লোকটাকে তার মোটেও পছন্দ নয়। সব সময় মেয়েদেরকে নিচু করে দেখে। তার আম্মার মাথায় পুত্রকন্যার বৈষম্যের বীজ এই মানুষটাই বপন করেছিল। এত বয়স হয়ে গেছে অথচ কথাবার্তায় কোনো মাধুর্যতা নেই। তবে আজ সে খুশি হয়েছে আম্মার কঠিন কণ্ঠ শুনে। তার ধ্যান ভঙ্গ হলো আম্মার কথাতে। তাহলে তুমি যাবেই? হ্যাঁ। বেগমের এক রোখা উত্তর। তবে যাও, আমি নিষেধ করলেও তুমি মানবে না, সে কথা আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা, সৈনিক নিয়ে যেও সাথে। আম্মা, আমি যাই ভাবির সাথে। হুট করে বলল তানহা। চোখ রাঙালেন ওয়াসিফা সুলতান। ঝাঁঝালো স্বরে বললেন, একজন যাচ্ছে, সে ফেরত আসবে কি না তার ঠিক নেই। আবার তুমি যেতে চাইছো? কখনোই না। একসাথে দুজনকে পাঠিয়ে দুজনেরই প্রাণের ঝুঁকি নিতে আমি পারবো না। তোমার ভাবি তো আর আমার কথা শুনবে না। তবে তোমাকে আমি কোথাও যেতে দেব না। যাও, নিজের কামরায় যাও। মুখটা ভার হয়ে এলো তানহার। নীরবে উঠে বেরিয়ে গেল সে। ওয়াসিফা সুলতান হুট করে জার্নবের দিকে ঘুরে বসল। কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে থেকে বলল, তোমারও যাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? থতমত খেলো জার্নাব। বুঝলো কি করে? সে আমতামতা করে বলল, না মানে বোন একা একা যাবে তাই ভাবছিলাম। তাই ভেবেছিলে তুমিও যাবে সাথে, তাই তো? উপর নিচ মাথা ঝাঁকালো জার্নাব। মুহূর্তেই ধমকে উঠলেন ওয়াসিফা সুলতান। বাহ, ভালোই। কত বুদ্ধি তোমাদের! যেমন তানহা তেমন তুমি। বিপদ এমনিতেই মাথার উপর নাচছে, আর তোমরা সেটা আরো বাড়াতে উঠে পড়ে লেগেছ। তোমার বোন যুদ্ধ, অস্ত্রবিদ্যা সব কিছুতেই পারদর্শী। তুমি সাথে গেলে উল্টো তার বিপদ বাড়বে তোমাকে বাঁচাতে গিয়ে। চুপচাপ কামরায় যাও। জার্নাব অসহায় চোখে তাকালো বেগমের দিকে। বেগম ইশারায় তাকে আশ্বস্ত করে বেরিয়ে যেতে বলল। জার্নাব যেতেই দীর্ঘশ্বাস ফেলল ওয়াসিফা সুলতান। হতাশ কণ্ঠে বললেন, আজকালের মেয়েগুলো একটু হলেই ধৈর্য হারা হয়ে পড়ে। অতঃপর বেগমের দিকে চেয়ে বলল, আর তুমি যেখানেই যাও সাথে সৈনিক নিয়ে যেও। বারবার বলছি, নিজের বিপদ বাঁধিও না। অন্তত আমার এই কথাটা শুনে কৃতার্থ করো। বাক্য সম্পূর্ণ করেই হনহন করে বেরিয়ে গেল সে। তবে নারাজ হলেন না বেগম। আজ শাশুড়ির অন্য এক রূপ দেখেছে সে। শাশুড়ির এই কাঠিন্যতার আড়ালে স্নেহটা উপলব্ধি করতেই মানুষটার সম্পর্কে সমস্ত ধারণা বদলে গেছে। এভাবেও আঁকলে রাখা যায় প্রিয় মানুষগুলোকে। দীর্ঘশ্বাস ফেলে সেও বেরিয়ে এলো বৈঠকখানা থেকে। গোলাকার স্থানটাতে এসে আশেপাশে নজর বোলাতেই নজরে এলো তোহফা। তার ছোট্ট মস্তিষ্কে প্রবেশ করেনি এই বিষাদ। সে নিজের মতো করে হাসছে, খেলছে। পিতার নিরুদ্দেশ হবার ঘটনা সে আন্দাজও করতে পারেনি। হয়তো ভাবছে তার আব্বাজান কাজে গেছে কোথাও। এগিয়ে গেল বেগম। তোফাকে কোলে তুলে নিতেই সে শান্ত চোখে তাকালো মায়ের মুখের দিকে। অদৃশ্য বিষাদ বোধহয় উপলব্ধি করতে পারল সে। মায়ের দুগালে
ছোট্ট ছোট্ট 2 হাত রাখলো আলতো করে, অধর ছুঁয়ে দিল সারা মুখে। এমন বিষাদের দিনেও তৃপ্তির অনিল ছুঁয়ে গেল বেগমের হৃদয়ে। মেয়েকে বুকের মাঝে আগলে নিয়ে বলল, আম্মু, আমার আম্মু। টিপ টিপ করে তাকালো তোহফা। মুখে কিছু বলতে না পারলেও ভাষা ভাষা চোখ দুটো যেন হাজারটা কথা বলে গেল। ধীরে সুস্থে তাকে নামিয়ে দিল বেগম। সামান্য ঝুঁকে আলতো চুম্বন করে বলল, খেলছিলে? সঙ্গে সঙ্গে ওপর নিচ মাথা ঝাঁকালো তোহফা। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে তুললেন বেগম। তোহফার হিজাবটা ঠিক করে দিতে দিতেই বললেন, আমার আম্মু তো অনেক সাহসী, তাই না? আবারও উপর নিচ মাথা দুলালো তোহফা। এবার তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন বেগম। আহত স্বরে বলল, আমি তোমার আব্বাজানকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে তো? এখন মহলে মাহতাব নেই, তোমার আব্বাজানও নেই। আমি বড় দুশ্চিন্তায় আছি। তোহফা কি বুঝলো কে জানে, ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো মায়ের দিকে। বেগম পুনরায় বলল, একা একা কখনো থাকবে না, ঠিক আছে? সেবিকা কিংবা সৈনিকদের সাথেও নয়, সব সময় খালামণি অথবা ফুপিজানের সাথে থাকবে। কাউকে না পেলে দাদিজানের কাছে থাকবে, তবুও একা নয়। খালামণি আর ফুপিজান ব্যতীত কারোর হাতে কিচ্ছু খাবে না। কেউ ডাকলেও কোথাও যাবে না। রাতে ঘুমানোর সময় খালামণির কাছে কিংবা ফুপিজানের কাছে ঘুমাবে। আমি খুব দ্রুতই তোমার আব্বাজানকে নিয়ে ফেরত আসবো। ততদিন তুমি আমার কথা রাখবে তো? দ্রুত বেগে মাথা দুলিয়ে সম্মতি জানালো তোহফা। হন্তদন্ত হয়ে দৌড়ে এলো জার্নাব। যথারীতি তার পেছনে ফাইজা ছুটে এসেছে। বেগমের কড়া আদেশ, তার সাথে থাকতে হবে সব সময়। জার্নাবের চোখে মুখে গভীর চিন্তার আভাস। জোভিয়া। বুবুরটাকে মাথা উঁচিয়ে ধরল বেগম। তোহফাকে কোলে তুলে উঠে দাঁড়ালো। সামান্য এগিয়ে গিয়ে বলল, আমার পাখিটাকে দেখে রেখো বুবু। সে কথা আর তোমাকে বলতে হবে না, তোফা আমার সঙ্গেই থাকবে। তুমি কি এখনই যাবে? হ্যাঁ, এক্ষুনি বেরোবো। কিন্তু সকাল থেকে কিছু খাওনি তুমি, এভাবে চলতে থাকলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। চলো আগে খেয়ে নেবে, তারপর যেখানে ইচ্ছা যেও। চিন্তিত অঙ্গভঙ্গি জার্নাবের, গলায় শাসনের স্বর। অগ্রাহ্য করতে চাইল বেগম। নারাজ গলায় বলল, পরে খেয়ে নেবো বুবু, এখন ক্ষুধা নেই। একদম চুপ, সব সময় বাহানা করবে না। পরে তোমার জন্য খাবার নিয়ে কে বসে থাকবে? না খেয়ে কোথাও যাচ্ছ না তুমি। দাও তোফাকে আমার কাছে দিয়ে খেয়ে নাও। কিঞ্চিত পরিমাণ নড়ল না বেগম, নিজ স্থানে অটল রইল। আহত মুখভঙ্গি। রেগে গেল জার্নাব। ফাইজাকে উদ্দেশ্য করে বলল, রন্ধনশালায় যাও আর খাবার নিয়ে এসো। বেশি লাগবে না, সামান্য হলেই চলবে। আহ বুবু, বললাম তো খাবো না। জবাব দিল না জার্নাব। শক্ত মুখে স্থির চিত্তে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে হাজির হলো ফাইজা। সাথে হাফসাও এসেছে পানির পাত্র হাতে। হাত ধুয়ে খাবার মেখে নিল জার্নাব। নিজ হাতে খাবারের লোকমা তুলল বেগমের মুখের সম্মুখে। বেগমের নড়চড় না পেয়ে ধমকের সুরে বলল, খাও। মুখ কালো করে চুপচাপ খাবারটা মুখে পুরে নিল বেগম। চোখ বড় বড় করে তাকালো তোহফা। হাঁ করে এগিয়ে গেল খালামুনির হাতের দিকে। এবার হেসে ফেলল জার্নাব। আরেক লোকমা খাবার তুলে দিল তোহফার গালে। ছোট্ট মুখের চারপাশে খাবার লেগে যেতেই হাত দিয়ে মুছতে গেল বেগম। দ্রুত তার হাত টেনে সরিয়ে দিল জার্নাব। চোখ রাঙিয়ে বলল, আরে হাত নোংরা করছো কেন তুমি? আমি মুছে দিচ্ছি। দ্বিরুক্তি করল না বেগম, বরং আহত দৃষ্টিতে তাকালো বোনের দিকে। পরপর কয়েক লোকমা খাওয়ার পর হুট করে মস্তিষ্কে উদয় হলো, সুলতান খেয়েছে তো। গলায় খাবার আটকে গেল তার। ছলো ছলো দৃষ্টি লুকিয়ে পানির পাত্র তুলে মুখে ধরল। ঢক ঢক করে কয়েক ঠোক পানি খেয়ে পাত্র রাখতেই আবারও খাবারের লোকমা এগিয়ে আনলো জার্নাব। মুখ সরিয়ে নিল বেগম। ব্যস্ত হলো জার্নাব। উত্তেজিত স্বরে বলল, কি হলো, খাও। এতটুকু খেয়ে কিভাবে এত দূর পর্যন্ত যাবে? পার্শ্ব সাম্রাজ্য তো আর কাছের পথ নয়, অনেকটা দূর।
আর খাবো না বুবু, জোর করো না। তার চোখের না বলা বাক্য যেন উপলব্ধি করে নিল জার্নাব। সে ঠিকই বুঝে নিল জোভিয়ার গলা দিয়ে খাবার নামছে না। হতাশার শ্বাস ফেলে সে আবারও এগিয়ে নিল ফাইজার হাতে। খালি পাত্রে হাত ধুয়ে বেগমের উদ্দেশ্যে বলল, সৈনিক নিচ্ছে তো সাথে, পাকামো করে একা একা চলে যেও না যেন। ভয় করছে আমার, কেউ ফিরছে না। এতগুলো দিনের ভেতর কারোর কোনো খোঁজ নেই, আর তুমি সেখানে যেতে চাচ্ছ? না গেলে হয় না? চিন্তা করো না, আমি ঠিকই ফিরে আসবো। আর কত সৈনিক গুপ্তচর তো পাঠানো হলো, আর কত হাত গুটিয়ে বসে থাকবো। জানি না কোন হালে আছে সুলতান। তার কোনো বিপদ না হলে সে অবশ্যই কোনো না কোনো বার্তা পাঠাতো। আমি আর নিতে পারছি না, যেতেই হবে আমাকে। বেগমের দৃঢ় কণ্ঠে আরো বিচলিত হয়ে পড়ল জার্নাব। ভয় করছে তার, বড্ড ভয় করছে। আজমাইন সুলতান কারোর কোনো খোঁজ নেই, তার ভেতর জোভিয়ার কোনো বিপদ হলে তখন কি হবে? মেয়েটার রাগ এমনি মাথায় উঠে থাকে, তার মধ্যে সুলতান নেই তার পাশে। আমার মেয়েটাকে আগলে রেখো, কাউকে বিশ্বাস করবে না, কাউকে না। চতুর্দিকের হাওয়ায় মিশে আছে শত্রু। সামান্য ভুলও তোফার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তোফা কথা বলতে পারে না, তবে বোকা নয়, একটু দেখে শুনে রাখলেই থাকতে পারবে। তোফা কিছু না বুঝে অবুঝের মতো চেয়ে থাকলো। তাকে টেনে নিজের কোলে নিয়ে নিল জার্নাব। আশ্বস্ত করে বলল, তুমি ওকে নিয়ে চিন্তা করো না, আমি নিজের প্রাণ দিয়ে হলেও ওকে রক্ষা করব। তুমি নিজের খেয়াল রেখো, ওকে? আবারও এগিয়ে গিয়ে তোফার গালে অধর ছোঁয়ালো বেগম। ছলো ছলো করে উঠল নয়ন, ঠোঁটে ঠোঁট চেপে নিজের কান্না দমন করলো। কি ভাগ্য তার আর তার মেয়ের! সে নিজে তো কখনো মায়ের আদর ভালোবাসা পায়নি, এখন মেয়েটাকেও সময় দিতে পারছে না। এত ছোট্ট বাচ্চাকে রেখে বারবার দূরে চলে যেতে হচ্ছে তাকে। সে ধরা গলায় বলল, সাবধানে থেকো আম্মু। প্রধান দ্বার দিয়ে প্রবেশ করলেন ওয়াসিফা সুলতান। সে বাইরে গিয়েছিল সৈনিকদের কাছে। সবসময়ের মতোই গম্ভীর স্বরে বললেন, পার্শ্ব সৈনিক যাবে তোমার সাথে। প্রধান ফটকের সামনে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। কামরায় গিয়ে দ্রুত পোশাক বদলে ফেলল বেগম। কালো গাউনের সাথে অতি সাধারণ একটা কালো হিজাব পরে বেরিয়ে এলো সে। কোমরের বন্ধনীর পাশেই বিশাল তরোয়াল। সবাইকে বিদায় জানিয়ে প্রধান দ্বারের দিকে পা বাড়ালো। অমনি ডেকে উঠলেন ওয়াসিফা সুলতান। তোমার তাজ কোথায়? বোধহয় খানিক চমকালো বেগম। শূন্য মাথায় হাত দিয়ে অনুভব করলো কিছুক্ষণ। চোখ মুখের রং বদলে গেল তার। আমতা আমতা করে বলল, আছে, আমার আমার সঙ্গেই। অরণ্যে প্রবেশের আগেই পরে নিব। আরও একবার পেছনে ফিরে তোফাকে দেখে নিয়ে হনহন করে বেরিয়ে গেল সে। শক্ত তার অঙ্গভঙ্গি, কঠিন দৃষ্টি। আজ সে ঘোড়াকেই বেছে নিল নিজের বাহন হিসেবে। 500 সৈনিক সাথে করে ছুটল নদীর দিকে। শয়ে শয়ে অশ্বের পায়ে পায়ে খটখট শব্দ। যতদূর নজর যায় শুধু বালু আর বালু। অর্ধসহস্র অশ্বের পদে পদে বালু উড়ছে গগনমুখ হয়ে। তারা চলে যাচ্ছে, অথচ পেছনে ফেলে যাচ্ছে ঝাপসা দৃষ্টি আর খুরওয়ালা পদচিহ্ন। ক্রমেই তারা এগোচ্ছে অরণ্যের দিকে। শাহ নদীর পার পেরিয়ে অরণ্যের সম্মুখে এসে থামলো তারা। আজ আর প্রয়োজন পড়ল না কোনো পরীক্ষা নিরীক্ষার। সোজা ঢুকে পড়ল অরণ্যের ভেতর। অজানা গাছপালা ডিঙিয়ে এগোতে থাকলো অবিরত। অটবের মাঝ বরাবর আসতেই থেমে গেল বেগমের ঘোড়া। তাকে অনুসরণ করে থেমে গেল 500 সৈনিক। বিন্দুমাত্র সময় নষ্ট না করে নেমে দাঁড়ালো বেগম। শক্ত দৃষ্টিতে চেয়ে অত্যন্ত কঠিন স্বরে বলল, এখান থেকে বাকিটা পথ আমি একাই যাব। ঘোড়া নিয়ে মহলে ফিরে যাও তোমরা। হতভম্বের ন্যায় চেয়ে থাকলো সমস্ত সৈনিক। একজন বলেই বসলো, অপরাধ মার্জনা করবেন, কিন্তু বড় সুলতানা আমাদের আপনার সঙ্গে থাকতে বলেছেন। ফিরে যাও তোমরা, এটা আমার আদেশ। আম্মা সুধারে বলে দেবে আমি তোমাদের চলে যেতে বাধ্য করেছি। কিন্তু আপনি একা। কথা সম্পূর্ণ করতে পারল না সৈনিক। বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইতেই চুপসে গেল সে। মুহূর্তেই মাথা নত করে নিল। ঘোড়া ঘুরিয়ে আবার ছুটল তারা
মহলের দিকে। সাথে বেগমের ঘোড়াটাও নিতে হলো তাদের। স্বস্তির শ্বাস ছেড়ে পুনরায় হাঁটতে শুরু করলো বেগম। আম্মা তাকে একা আসতে দিত না কখনোই, তাই সৈনিক সাথে নেওয়ার এই ছলনাটুকু তাকে করতেই হলো। সে যে বাধ্য, তাকে একাই যেতে হবে। কাঁপা কাঁপা হাতে কোমরের বন্ধনীর মধ্য থেকে একটি কাগজের টুকরো বের করে চোখের সামনে মেলে ধরল। একটি পত্র। হ্যাঁ, পত্র। সবাই জানে কোনো বার্তা আসেনি, কিন্তু বেগম জানে বার্তা এসেছে। আজ খুব সকালে পত্র এসেছে বেগমের নামে, যার খবর অন্য কেউ জানে না। পত্রখানায় একবার নজর বোলাতেই অশ্রুরা দলা পাকিয়ে এলো। টপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল পত্রের ওপর। পত্রের নিষ্ঠুর লেখনী যেন ভেঙে চুরমার করতে চাইছে তাকে, নিঃশেষ করতে চাইছে তার অদম্য দৃঢ়তা। এই লেখনী পরিচিত, তার অতি পরিচিত। দিন দুপুর স্তব্ধ অটবি। কঠিন নীরবতা ভেঙে ডেকে উঠছে নাম না জানা পাখি। সূর্যের চমৎকার সোনালি কিরণ সরু হয়ে ঢুকছে ডালপালার মধ্য দিয়ে। অরণ্যের মাঝে খুব বেশি আলো প্রবেশ না করলেও স্পষ্ট নজরে আসছে সব কিছু। অরণ্যের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বেগম। কোমরের বন্ধনীতে স্থান পেয়েছে বিশাল তরোয়ার। কালো হিজাবের একাংশ টেনে বেঁধে নিয়েছে মুখটা। শুধুমাত্র চোখটাই দৃশ্যমান রয়েছে। অদম্য সাহস যেন জল জল করছে আঁখি জোড়াতে। সম্মুখে বিশাল সরোবর। পারের জন্য সরোবরে বিছানো হয়েছে কাঠের সাঁকো। এই সরোবর পেরোলেই পার্শ্ব সাম্রাজ্যে পৌঁছে যাবে সে। উদ্বিগ্ন বেগম ছুটে সেদিকে এগিয়ে গেল। কয়েক পা এগোতেই তার পা গিয়ে পড়ল লম্বালম্বিভাবে বিছিয়ে রাখা মোটা দড়ির ওপর। চুল পরিমাণ সময় ব্যয় না করে তৎক্ষণাৎ পিছিয়ে এলো সে। অমনি দড়ির চারপাশ ভরে উঠল শতাধিক তীক্ষ্ণ তীরের ফলা দিয়ে। তীর গেঁথে রইল মাটিতে। হতভম্ব হলো বেগম। একরাশ বিস্ময় নিয়ে উপরে তাকালো। গাছে গাছে ধনুক ঝুলে আছে। আবারও নিচে তাকালো। দড়ির উপর পা পড়তে সে বুঝে নিয়েছে এটা কোনো ফাঁদ, নতুবা এই অটবির মাঝে শুধু শুধু এত মোটা দড়ি কেউ বিছিয়ে রাখবে না। পার্শ্ব সাম্রাজ্যের উদ্দেশ্যে পাঠানো সৈনিক আর বার্তাবাহকদের কথা চিন্তা করেই কিঞ্চিত হতাশ হলো সে। তারা কি এই ফাঁদে পেরোতে পেরেছিল, নাকি বিদ্ধ হয়েছিল এই তীরের ফলায়? সহসা নিজের তরোয়াল দিয়ে দড়ি কেটে দিল বেগম। বাঁকা চোখে তাকালো গাছগুলোর দিকে। অতঃপর নিজের অভিব্যক্তি শক্ত করে হেঁটে গেল সাঁকোর দিকে। এখানেই তো তার জন্য অপেক্ষা করছিল আরও হৃদয় বিদারক দৃশ্য। সরোবরের সামনে এসে সাঁকোর প্রথম কাঠটাতে পা রাখল সে। নজর গিয়ে পড়ল সরোবরের নীলচে পানির ওপর। পানি আর নীলচে কোথায়? রক্তবর্ণা ফ্যাকাশে রং ধারণ করেছে তা। দূর থেকে লক্ষ্য করেনি সে, তবে এখন কাছে আসতে স্পষ্ট দেখতে পেল পানির ওপর ভাসছে শত শত সৈনিকের মৃতদেহ। অবহেলায় ফুলে ফেপে উঠেছে লাশগুলো। এ সরোবরে যেন মাছ নয়, লাশের চাষ হয়। আঁতকে উঠল বেগম। যতদূর পর্যন্ত দৃষ্টি পৌঁছালো শুধু লাশ আর লাশ। কারোর বুকে বিঁধে আছে তীরের ফলা, তো কারোর গলা চিরেছে তলোয়ারের ধারালো আঘাতে। কারোর ফ্যাকাশে শরীর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। বিশ্রী দুর্গন্ধে নাক সিটকাল না বেগম। পরম মমতা ভরা দৃষ্টিতে চেয়ে দেখল তাদের। সাঁকোর যে স্থানে পা রেখেছে ঠিক তার নিচ বরাবর ভাসছে বার্তাবাহকের প্রাণহীন দেহটা। সেখানে নজর পড়তেই পা পিছলালো বেগমের। দ্রুত পিছিয়ে এসে কাঠ ধরে নিজেকে সামলে নিল সে। আহত দৃষ্টিতে আরও একবার সেদিকে চাইতেই যেন ফায়াজের মতো শতাধিক ছোট্ট ছোট্ট পা দেখতে পেল। পায়ের অধিকারীরা বুঝি ছোট্ট ঠোঁটগুলো নাড়িয়ে চিল্লিয়ে বলছে, আমার সাথে ঈদ করবা না আব্বাজান? চোখ দুটো খিচে বন্ধ করে নেয় বেগম। এমন নির্মম দৃশ্য যে ভেঙে চুরমার করছে তাকে। আর কত চলবে এই হত্যাকাণ্ড? একজন ফয়েজের খুনিকে এখনো শাস্তি দেওয়া হলো না, অথচ শত শত ফয়েজ আবারও ঝরে পড়লো প্রাণহীন হয়ে। আবারও এতিম হলো কতগুলো বাচ্চা। তার হিসেব করতে গেলে হয়তো এখানেই অসাড় হবে তার শরীর। কোনো মতে পা টেনে টেনে সাঁকো পেরোলো সে। পার্শ্ব সাম্রাজ্যে পা রেখে
কোথাও কোনো সৈনিক না দেখতে পেয়ে কিঞ্চিত বিস্মিত হলো। যতদূর চোখ যাচ্ছে ধু ধু মরুভূমি, একটা গাছপালা পর্যন্ত নজরে আসছে না। কোনো দিকে যাবে আন্দাজ করতে না পেরে দিশেহারা হয়ে উঠল সে। দিক বিদিক ভুলে কয়েক পা এগিয়ে গেল, অথচ কোথাও কোনো মানুষ নেই। সব যেন কেমন নীরব। এত বড় সাম্রাজ্য আর মানুষের অভাব? বোধগম্য হলো না তার। কিছুক্ষণ নীরবে সব কিছু পর্যবেক্ষণ করে পায়ের ছাপ অনুযায়ী হাঁটতে শুরু করলো। অধিকাংশ পদচিহ্ন যেদিকে গেছে সেই পথটাই অনুসরণ করলো সে। কিছু একটা মনে করে ফেলে দিল নিজের তলোয়াল। হিজাবের মাঝে ভালোভাবে নিজেকে আড়াল করে চলতে থাকলো। বেশ কিছুটা সময় পেরোনোর পরে বাড়ি ঘর নজরে আসতে শুরু করলো। বাড়িঘর আছে, কিন্তু মানুষের কোনো সাড়া শব্দ নেই। আশ্চর্য, সকলে যেন একসাথে ঘুমিয়ে পড়েছে। মহল কোন দিকে জানা নেই তার। কাউকে কিছু জিজ্ঞেস করবে সে উপায়ও নেই। একটা মানুষই নেই কোথাও। চারপাশ দেখতে দেখতে নিজের আন্দাজ মতো ধীরে ধীরে এগোচ্ছে সে। দুজন সৈনিক আলাপ করতে করতে তরোয়াল হাতে এদিকেই আসছিল। প্রথমে খেয়াল করেনি বেগম, কিন্তু যতক্ষণে সে খেয়াল করেছে ততক্ষণেই যা হবার হয়ে গেছে। সৈনিকেরা দেখে নিয়েছে তাকে। বিন্দুমাত্র দেরি না করে ছুটে আসতে লাগলো তার দিকে। বড় বড় শ্বাস নিয়ে তাদের প্রাণ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিল সে। সৈনিক তো ঠিক তার সামনে এসে দাঁড়ালো। ভ্রু কুঁচকে ধমকের সুরে শুধালো, এই মেয়ে, কে তুমি? উত্তর না পেয়ে অন্যজন বলল, কি হলো, কথা বলছো না কেন? সুলতানের আদেশ অমান্য করে বাইরে এসেছো কেন? প্রথমজন আবারও বলল, তোমার কি প্রাণের মায়া নেই? সবাই গৃহবন্দী হয়ে আছে আর তুমি কোনো সাহসে বেরিয়েছো? বেগম বুঝে গেল যা বোঝার। তার মানে সুলতান উমারের আদেশে সাম্রাজ্যের সকলে গৃহবন্দী হয়ে আছে, বাইরে আসা বারণ। এ কারণেই এত নিস্তব্ধতা চতুর্দিকে। মানুষজন সব ঘরে বসে আছে সুলতানের ভয়ে। কিন্তু কেন? উত্তর নেই তার কাছে। সৈনিক দুটোর ধমকা ধমকিতেও কিছু বলার প্রয়োজন বোধ করল না। তাকে নীরব থাকতে দেখে রাগান্বিত হলো সৈনিক দুটো। তেড়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, অপরাধ করে আবার মুখ বন্ধ করে মাথা উঁচু করে আছো? এই ধর এটাকে। সুলতানের সামনে নিয়ে গেলে যখন মৃত্যুদণ্ড দিয়ে দেবেন তখন এর শিক্ষা হবে। তাকে ধরতে আসলে দুপা পিছিয়ে গেল বেগম। সে একদমই চায় না এরা তাকে স্পর্শ করুক। নিজের অভিব্যক্তি কঠিন করে কিছু বলতে নিতে পেছন থেকে ভেসে আসে একটি পুরুষালী কণ্ঠস্বর। তুমি এখানে কি করছো? তোমাকে তো ঘরে থাকতে বলেছিলাম। তুমি আমার একটা কথাও কেন শোনো না বলো তো? পরিচিত কণ্ঠে চমকে উঠল বেগম। চকিতে পেছনে ফিরতেই হন হন করে তার দিকে এগিয়ে এলো বণিক। চোখ রাঙিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমাকে খুঁজতে আসতে গেলে কেন? বলেই তো এলাম কিছুক্ষণের মধ্যেই ফেরত আসবো, তবুও খুঁজতে চলে এলে। হতভম্ব বেগম কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। সে এক বাচ্চার মা জানতে পেরে এই বণিকের মাথায় গন্ডগোল হয়ে গেছে নাকি? কি সব বলে যাচ্ছে তখন থেকে? কি আশ্চর্য! আমি কেন তাকে খুঁজতে আসবো? আর সেই বা কখন আমাকে ঘরে থাকতে বললো? বণিকের ভুল ভাঙাতে সে কিছু বলার পূর্বেই একজন সৈনিক বলে উঠল, আরে আবরার, তোমাকে তো ডেকেছিলেন সুলতান রামান সাম্রাজ্য সম্পর্কে খোঁজ খবর নিতে। হ্যাঁ, গিয়েছিলাম। মহল থেকেই আসছি। আমি কিভাবে খোঁজ খবর বলবো বলো দেখি? আমি তো নিজেই সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছি বেশ কয়েকদিন আগে থেকে। কিন্তু এই মেয়েটাকে, তোমার কিছু হয়? শুধালো সৈনিক। ও হ্যাঁ, তোমাদের জানানো হয়নি, আমি বিবাহ করেছি। এজন্যই বাণিজ্য বন্ধ রেখেছি কিছুদিন। আর এইটা আমার স্ত্রী। আমি মহলে যাওয়ার আগে ওকে বলে গিয়েছি, তাও দেখো চিন্তিত হয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে। তোমার স্ত্রী? কবে বিবাহ করলে? এই তো ঈদের পরেই। কি সাবলীল কণ্ঠ বণিকের, অথচ অপর ব্যক্তিটির যে বিস্ময়ে দম আটকে আসছে। চোখ বড় বড় করে সে শুধু শুনে যাচ্ছে। সৈনিক আবারও বলল, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কিন্তু তোমার স্ত্রী অপরাধ করেছে আবরার। ঈদের পরে বিবাহ হয়েছে মানে ঘর থেকে বের
হতে নিষেধ করে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা সম্পর্কে সে অবগত। তবুও সুলতানের নির্দেশ অমান্য করে বাইরে এসেছে। আসলে উত্তরীয় সাম্রাজ্যের তো, তাই সাম্রাজ্যের নিয়ম কানুনের কঠিন বিধিবিধান সে জানে না। এবারের মতো ছেড়ে দাও, ওকে আমি বুঝিয়ে বলবো, আর এমন করবে না। তোমার ঘর এই সাম্রাজ্যে, বাণিজ্য করো রামান সাম্রাজ্যে, তাহলে উত্তরীয় সাম্রাজ্যের মেয়ে বিবাহ করলে কিভাবে? সন্দিহান কণ্ঠে বললই সৈনিক। চিরপরিচিত স্বভাব অনুযায়ী মৃদুস্বরে হাসল বণিক। ঘাড় কাত করে বেগমের দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবাসা সৈনিক ভালোবাসা, কখন কোথায় কার উপর হৃদয় আটকে যায় তা ঠিক আছে। হিসেব নিকেশ করে কি আর প্রেম হয়? হুট করেই হয়ে যায়। প্রেমিকের হৃদয় অতীত দেখে না, বর্তমান মানে না, ব্যাস ভালোবেসে যায়। দাঁতে দাঁত চেপে রইল বেগম। বাক্যের গভীরতা নিতে না পেরে দুপা পিছিয়ে গেল বেসামাল হয়ে। বণিক দৌড়ে এসে ধরার পূর্বেই আবারও শটান দাঁড়িয়ে পড়ল। সৈনিক আবারও সন্দিহান গলায় বলল, কিন্তু মহল তো এদিকে নয়। তোমার স্ত্রী তোমাকে খুঁজতে আসলে এদিকে কি করছিল? বললাম না, ও এই সাম্রাজ্যের নয়, তাই মহল কোন দিকে সেটাও জানে না। ওহ আচ্ছা, ঠিক আছে, যাও তোমরা। আর তোমার স্ত্রীকে ভালো করে বোঝাবে কেন দ্বিতীয়বার আর এই ভুল না করে। বণিক দুপা এগুলেও ঠায় দাঁড়িয়ে আছে বেগম। শূন্যতার দৃষ্টি আবারও ফিরে এলো বণিক। তারা দিয়ে বলল, কি হলো, চলো। নড়ল না বেগম, ঘোর যেন কাটছে না তার। বণিক এতক্ষণ কি বলল এগুলো? কিঞ্চিত বিরক্তিসূচক শব্দ করলো বণিক। আচমকা তার হাত টেনে ধরে হাঁটতে শুরু করলো। অদূরে কোথাও যেন ঝড় বয়ে গেল। আকস্মাৎ ঘটনায় স্তব্ধ বেগমের কিছুটা সময় লাগলো বুঝে উঠতে। যখনই বুঝতে পারলো সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে চাইল। শক্ত করে চেপে ধরে থাকলো বণিক। ফিসফিসিয়ে বলল, নড়াচড়া করো না, পেছনে সৈনিকরা এখনো আছে, ওরা সন্দেহ করবে। তবু মানল না বেগম। হাত ধরে টানাটানি করে যাচ্ছে সে। বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে খানিক এগিয়ে গিয়ে হাত ছেড়ে দিল বণিক। সৈনিকগুলো চোখের আড়াল হয়ে গেছে। চেঁচিয়ে উঠল বেগম, হচ্ছেটা কি এসব? অভদ্রের মতো আচরণ কেন করছেন? আমার হাত ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? মরার শখ জেগেছে? তাচ্ছিল্য হাসল বণিক। খানিক উপহাসের স্বরে বলল, মরে তো কবেই গিয়েছি আমি। থমকালো বেগম, তবে তার কিছু বলল না। অন্যদিকে ফিরেই হাঁটতে শুরু করলো। আবারও পথ আটকে ধরল বণিক। উত্তেজিত স্বরে বলল, ওদিকে যেও না, সৈনিকরা পাহারা দিচ্ছে পুরো সাম্রাজ্য। তোমাকে দেখে ফেললে ধরে নিয়ে যাবে, বন্ধ করে দেবে কারাগারে। তাতে আপনার কি? দয়া করে আমাকে একা ছেড়ে দিন। অনেক উপকার করেছেন, আর চাই না। তুমি বুঝতে কেন চাইছো না? পুরো সাম্রাজ্যে তোমার জন্য বিপদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তোমার এভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ানো একদমই নিরাপদ নয়। আমার সাথে চলো গৃহে থেকে, তারপর যা হয় করো আস্তে ধীরে। কেন, গরিবের গৃহ যেতে অনীহা নাকি সম্রাজ্ঞীর? খানিকটা বিদ্রুপ করেই বলল বণিক, আমি ভালো করেই জানি আপনি একা থাকেন, আর একলা গৃহে একজন পুরুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার জন্য আপনারও বিপদ হবে, তাই এটাই ভালো হবে যে আপনি চলে যান। আচ্ছা, আমার বিপদের কথা ভাবো তুমি? কখনো খোঁজ নিয়েছিলে আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি? এতদিনে একটা বারের জন্য কি ভেবেছো আমার কথা? তাহলে আজ কেন ভাবছো? আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। উদ্বিগ্ন কণ্ঠে বেগমের। তাচ্ছিল্য হাসল বণিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে পুনরায় বলল, সুলতানকেও চাও না? আহত দৃষ্টিতে চাইল বেগম। সামান্য এগিয়ে এলো বণিক। শক্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি তুমি কঠিনভাবে চাও সুলতানকে। সুলতান শাহজাইন শাহ, তোমার হৃদয়ে পুরুষ, যার জন্য তুমি স্বেচ্ছায় মৃত্যুর ফাঁদে পা দিয়েছ। নিজের স্বামীকে খুন নারী চায় না বলতে পারেন?